বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 4 তড়িৎ রসায়ন ব্যাখ্যাসহ কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ লেকচার 4। আজকের এই লেকচার 4-এ আমি আবারও 12টি এমসিকিউ সাজিয়েছি। চলো এই 12টি এমসিকিউ আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো আমি কি লিখেছি, রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 4 তড়িৎ রসায়ন ব্যাখ্যাসহ কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ লেকচার 4। আমাদের আজকের প্রথম এমসিকিউটি হচ্ছে, নিচের কোনটি ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার? দেখো তোমরা জানো তড়িৎদ্বার 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে ধাতু ধাতবায়ন একটি তড়িৎদ্বার, গ্যাস তড়িৎদ্বার, জারণ বিজারণ তড়িৎদ্বার, ধাতু, তারপর ধাতুর অদ্রবণীয় লবণ আয়ন তড়িৎদ্বার। তো এই যে 5 প্রকার তড়িৎদ্বার রয়েছে, সেই 5 প্রকার তড়িৎদ্বারের একটি হচ্ছে ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। সেটা কেমন? তুমি যদি একটি ধাতুকে তার আয়নের দ্রবণে নিমজ্জিত করো, যেমন জিঙ্ক দণ্ডকে আমি যদি নিমজ্জিত করি জিঙ্ক সালফেটের মধ্যে, তাহলে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে কিন্তু জিঙ্ক 2+ আয়ন আছে। তাহলে জিঙ্ক দণ্ডটিকে জিঙ্ক 2+ আয়নের দ্রবণের মধ্যে নিমজ্জিত করলে এটা হবে ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। ঠিক এমনিভাবে এখানে কি আছে একটু দেখি। দেখো সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে ধাতুর অদ্রবণীয় লবণ আয়ন তড়িৎদ্বার। কয়ের মধ্যে আছে কি দেখো, এই যেটা ধাতু মার্কিউরাস ক্লোরাইড, এটা একটা মানে অদ্রবণীয় লবণ। তারপরে পটাশিয়াম ক্লোরাইড, সেটার মধ্যে নেগেটিভ আয়ন আছে। দেখো HgCl2, Hg2Cl2, এই যে Cl-, KCl এর মধ্যে কিন্তু Cl- আছে। এটা হচ্ছে কি ধাতুর অদ্রবণীয় লবণ। এই লবণটি অদ্রবণীয় আয়ন তড়িৎদ্বার, অর্থাৎ এটা নেগেটিভ আয়ন যেটা আছে সেটা লবণটির মধ্যে নেগেটিভ আয়ন থাকতে হবে। কিন্তু আমাদের চেয়েছে নিচের কোনটি ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। দেখো এইটা গ হবে, এটার অ্যান্সার ধাতু। এই যে সিলভার একটা ধাতবায়ন, এই যে সিলভার নাইট্রেটের মধ্যে প্লাস আয়ন আছে, এই জন্য এটা হবে ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। দেখো সিলভার নাইট্রেট। তো তোমাদেরকে একটু বলি, এই যে ক, এটা হচ্ছে ধাতুর অদ্রবণীয় লবণায়ন তড়িৎদ্বার। খ ধাতুর অদ্রবণীয় লবণায়ন তড়িৎদ্বার। আর ঘ হচ্ছে জারণ বিজারণ তড়িৎদ্বার, যে প্লাটিনাম Fe2+, Fe3+, যেখানে কোনো যদি ধাতুর একাধিক জারণ মান থাকে সেটা দিয়ে জারণ বিজারণ তড়িৎদ্বার তৈরি করা যায়। আর গ্যাস তড়িৎদ্বার, যেমন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার একটি গ্যাস তড়িৎদ্বার। তাহলে তুমি যদি এই 5 প্রকার এই তড়িৎদ্বার সম্পর্কে জেনে নাও, তাহলে যে কোনো এমসিকিউ আসলে তুমি সেখান থেকে পারবে। তো 5 প্রকারের তড়িৎদ্বারগুলোর কথা বলি। 1 নম্বর হচ্ছে ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার। ধাতুর অ্যামালগাম ধাতবায়ন তড়িৎদ্বার। কোনো একটা ধাতুর উপর মার্কারির প্রলেপ দেওয়াকে অ্যামালগাম বলা হয়। তো ধাতুর অ্যামালগাম ধাতবায়ন তড়িৎদ্বার। ধাতুর অদ্রবণীয় লবণ আয়ন তড়িৎদ্বার, জারণ বিজারণ তড়িৎদ্বার, তারপর হচ্ছে গ্যাস তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারগুলো সম্পর্কে জানলে এখান থেকে যে কোনো এমসিকিউ আসুক তখন তোমরা পারবে। যেমন এই মুহূর্তে আসছে ধাতু ধাতবায়ন তড়িৎদ্বার, যেটা আমরা অ্যান্সার করলাম গ। এবার দেখো 2 যে এমসিকিউটি রয়েছে তার আগে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি কি? জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা হলো। জিঙ্ক ও আয়রনের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে -0.76 ভোল্ট এবং -0.44 ভোল্ট। 2 উদ্দীপকে উৎপন্ন কোষ্ঠীর ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা হয়েছে। জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে -0.76 ভোল্ট এবং আয়রনের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে -0.44 ভোল্ট। এই তথ্য থেকে আমাদেরকে বলতে হবে যে উদ্দীপকে উৎপন্ন কোষ্ঠীর ক্ষেত্রে জিঙ্ক পাত্রটি ক্যাথোড হিসেবে কাজ করে। 2 কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটে। 3 জিঙ্ক পাত্রটি ক্ষয়প্রাপ্ত হয়। দেখো প্রথম কথা হচ্ছে এখানে প্রমাণ বিজারণ বিভব। দেখো প্রমাণ বিজারণ বিভব জিঙ্কের -0.76 ভোল্ট, আয়রনের -0.44 ভোল্ট। তাহলে প্রমাণ বিজারণ বিভব এগুলো দেওয়া আছে। তাহলে জারণ বিভব কত হবে? জারণ বিভব হবে প্লাস, যেমন এটার জারণ বিভব হবে 0.76 আর আয়রনের জারণ বিভব হবে 0.44 ভোল্ট, মানে দুইটাই প্লাস হয়ে যাবে। যার জারণ বিভব বেশি সে বেশি সক্রিয়। যেহেতু
এই যে জিঙ্কের জারণ বিভব বেশি, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো নেগেটিভ দেওয়া আছে তো বিজারণ বিভব, তাহলে পজিটিভ করে দিলে এগুলো জারণ বিভব হবে। যার জারণ বিভব বেশি সে অধিক সক্রিয়। তাহলে যেহেতু জিঙ্কের জারণ বিভব হবে +0.76 আর আয়রনের হবে +0.44, তাহলে জিঙ্কেরটা বেশি। তাহলে জিঙ্ক ক্যাথোড হিসেবে কাজ করবে না, যার জারণ বিভব বেশি সে অ্যানোড হিসেবে কাজ করে। তাহলে 1 নম্বর ভুল, জিঙ্ক পাত্রটি ক্যাথোড হিসেবে কাজ করে, ভুল। এরপরে দেখো, এরপরে কি লিখা আছে, কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটে। এখন কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটে কিনা আমরা কোষের তড়িৎচালক বল মান বের করব। এরপর 3, জিঙ্ক পাত্রটি ক্ষয়প্রাপ্ত হয়। দেখো যেহেতু জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে, এটা ক্ষয়প্রাপ্ত হবে। আরেকটি বিষয় লক্ষ্য করো, অঙ্ক না করেই বলা যাবে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটে। যেহেতু লক্ষ্য করো, যেহেতু অ্যানোড হিসাবে আছে জিঙ্ক অধিক সক্রিয় আর ক্যাথোড হিসাবে আছে আয়রন কম সক্রিয়, এটা দ্বারা গঠিত কোষের তড়িৎচালক বলের মান ধনাত্মক আসবে এবং এটা স্বতঃস্ফূর্ত হবে। তো স্বতঃস্ফূর্ত হবে কিনা সেটা আমরা জানি কিভাবে, ওই কোষের তড়িৎচালক বলের মান বের করতে হয়। আমরা 1 নম্বর মুছে ফেললাম। ওই কোষের তড়িৎচালক বলের মান বের করে যদি দেখি যে ধনাত্মক আসছে, তাহলে এটা স্বতঃস্ফূর্ত হবে। তো আমরা একটু দেখি সেটা। তো আমরা জানি যে কোষের তড়িৎচালক বলের মান হচ্ছে অ্যানোডের জারণ বিভব। লক্ষ্য করো, এই যে ই নট সেল ইকুয়াল টু অ্যানোডের জারণ বিভব, তাহলে ই নট জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+, যেহেতু অ্যানোড হচ্ছে জিঙ্ক, প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, প্রমাণতরিদ্বার বিভব লিখবো আমরা, এখানে হবে দেখো আয়রন Fe2+ স্ল্যাশ Fe। এবার দেখো কি আসে, এটার জারণ বিভব হচ্ছে প্লাস হবে 0.76 ভোল্ট, এটা প্লাস। এরপরে দেখো প্লাস, এই আয়রনের লাগবে বিজারণ বিভব। দেখো আয়রনের বিজারণ বিভব কিন্তু দেওয়াই আছে -0.44 ভোল্ট, এটা মাইনাস হবে -0.44 ভোল্ট। দেখো -0.44 ভোল্ট। আমরা পরে বিয়োগ করে একবারে ভোল্ট লিখে ফেলবো। দেখো কি আসে, 0.76 -0.44, তাহলে 76 আর 0.44 কত আসে, 2, এখান থেকে 7 থেকে 4 গেলে 3, 0.32 ভোল্ট। দেখো ইকুয়াল টু 0.32 ভোল্ট। তাহলে ধনাত্মক আসছে। ধনাত্মক আসলে অবশ্যই কোষটি স্বতঃস্ফূর্ত হবে। যদি কোষের ই নট সেল বা কোষের তড়িৎচালক বলের মান ধনাত্মক আসে, তখন ওই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটে সত্য, জিঙ্ক পাত্রটি ক্ষয়প্রাপ্ত হয় সত্য, কারণ অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে 2 ও 3, এটার অ্যান্সার হচ্ছে 2 ও 3, খ 2 ও 3, খ 2 ও 3। তাহলে আমি এটা মুছে ফেললাম। এরপরে আমরা চলে যাব 3 নাম্বার এমসিকিউতে। 3 নাম্বার এমসিকিউতে চলে যাচ্ছি। দেখো 3 নাম্বারে কি বলেছে একটু দেখি তো। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটি? দেখো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তোমরা জানো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলে বা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার বলে। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটি? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এইটা ক। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটি? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এবার আমরা 4 নাম্বার করব। 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কোনটি অধিক সঞ্চিত হবে? এখন তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে দেখো যার যোজনী যত অ্যালুমিনিয়াম 3+, তাহলে 3 ফ্যারাডে তখন অ্যালুমিনিয়াম হবে, আর অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। আমি সবকটা দেখাচ্ছি। দেখো তারপর আছে জিঙ্ক 2+, যোজনী হচ্ছে 2, তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, এটা হবে জিঙ্ক এবং তার ভর হচ্ছে 65। এরপর দেখো এরপরে পটাশিয়াম প্লাস যেহেতু তার যোজনী 1 ফ্যারাডে, তাহলে হবে পটাশিয়াম এবং এটার ভর হচ্ছে 39। এরপরে আসো ম্যাগনেসিয়াম। দেখো ম্যাগনেসিয়াম 2+, তাহলে 2 ফ্যারাডে এরো ম্যাগনেসিয়াম এবং সে হবে 24 গ্রাম। এই এখন দেখো 1 ফ্যারাডে স্পষ্ট দেখতে পাচ্ছি এই 39 হচ্ছে পটাশিয়ামের ভর এবং 1 ফ্যারাডে করলে 39 গ্রাম পটাশিয়াম
জমা হবে। যদি বলি ম্যাগনেসিয়াম কত হবে, 2 ফ্যারাডে হলে হয় 24, 1 ফ্যারাডে 12, এরপর দেখো 2 ফ্যারাডেতে 65, তাহলে 1 ফ্যারাডে 65কে 2 দিয়ে ভাগ করলে কমে যাবে, দেখা যাবে 32 দুগুণে 64, 32 দশমিক সামথিং। 3 ফ্যারাডে হলে 27, 1 ফ্যারাডে হলে 9, কম। তাহলে সবচেয়ে বেশি দেখছি 39 গ্রাম পটাশিয়াম সঞ্চিত হবে, এইটা সবচেয়ে বেশি সঞ্চিত হবে। তাহলে দেখো 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কোনটি অধিক সঞ্চিত হবে, এই যে পটাশিয়াম সঞ্চিত হবে। কিভাবে বের করতে হবে আমি দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, তাহলে 4 নাম্বার, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কোনটি অধিক সঞ্চিত হবে, পটাশিয়াম সঞ্চিত হবে। এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে 5 নাম্বার, কোন আয়নটি সহজে চার্জ মুক্ত হবে। দেখো যদি তোমরা সক্রিয়তার সিরিজটি জানো তাহলে খুব সহজেই তোমরা সেটা বলতে পারবে। তো প্রথমে আমি শুধু এটা আগে একটু বলে নেই, কে না কে, দেখো লি, লি দেখো লি, কে না কে, কে, এরপরে দেখো না, না কে, এই কে হচ্ছে ক্যালসিয়াম, কে না কে। ম্যাগাইভার, এমজি, এটা হচ্ছে ম্যাগাইভার, এই ছন্দটা মনে রাখলে ম্যাগাইভার। এরপর দেখো এলো, এলো ম্যাগাইভার, এলো যেন, যেন ফিরে, দেখো এটা হচ্ছে ফিরে। পাবে, দেখো পাবে, পিবি, ফিরে পাবে, হাই, হাই। তারপর হচ্ছে কুলাঙ্গার, কুলাঙ্গার। এরপর নিচেরটা এদিকে লিখবো, হাজি, এইচ জি, হাজি, কুলাঙ্গার হাজি, আজি, কুলাঙ্গার হাজি আজি, দেখো এজি, এটা হচ্ছে আজি, কুলাঙ্গার হাজি আজি। পিটাবে, প্লাটিনাম, পিটাবে আমায়, এই দেখো সহজ কথা হচ্ছে লি, কে না কে, ম্যাগাইভার এলো যেন ফিরে পাবে হায়, কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। এখানে লি বলতে লিথিয়াম, কে পটাশিয়াম, না হচ্ছে সোডিয়াম, কে ক্যালসিয়াম, ম্যাগাইভার ম্যামজি মানে ম্যাগাইভার, এলো এ এল মানে অ্যালুমিনিয়াম, যেন জেডেন মানে যেন, এরপরে ফিরে এফই দিয়ে ফিরে বুঝায়, ফিরে এফই আয়রন, পাবে পিবি ব্লেড, হাই এইচ, কুলাঙ্গার সিইউ, হাজি এইচজি, আজি এজি, আজি মানে সিলভার, পিটাবে, পিটাবে থেকে পিটি, পিটাবে আমায়, এই ইউ আমায়, অর্থাৎ গোল্ড। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে লিথিয়াম, আর এদিকে সবচেয়ে কম সক্রিয় হচ্ছে অরাম মানে গোল্ড, গোল্ড। এখন এখানে কি বলেছে দেখো, কোন আয়নটি সহজে চার্জ মুক্ত হবে। সক্রিয়তা সিরিজে যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। চার্জ মুক্ত মানে মনে করো সে এরকম কপার 2+ আছে, 2টি ইলেকট্রন গ্রহণ করে যখন সে কপার পরমাণু হয়ে যাবে, এটাই চার্জ মুক্ত হওয়া, মানে তার মধ্যে আর চার্জ থাকবে না। তো ইলেকট্রন গ্রহণ করলে তার থাকবে না। তো এই সক্রিয়তা সিরিজে যে নিচে আছে সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে এখানে দেখো কপার 2+ আছে, H+ আছে, AU3+ আছে, Ag+ আছে। তাহলে AU3 দেখো গোল্ড, গোল্ড হচ্ছে সবচেয়ে নিচে, তাই সে সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে, এইটা হবে অ্যান্সার। মনে থাকে যেন সক্রিয়তা সিরিজে যে ধাতুটি সবচেয়ে নিচে সে আগে চার্জ মুক্ত হবে, ধনাত্মক আয়ন হলে সে আগে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়ে যাবে। আমি আবারও বলছি, সক্রিয়তা সিরিজে যে নিচে আছে সেই ধাতুটি আগে ইলেকট্রন গ্রহণ করে, সেই ধাতুর আয়ন আগে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। যেহেতু সক্রিয়তা সিরিজে গোল্ড সবচেয়ে নিচে আছে তাই এই যেটা সবচেয়ে নিচে। তোমরা হয়তো বলতে পারো স্যার এগুলো তো উপরে দেখতে পাচ্ছি, এটা নিচে লেখার কথা কিন্তু আমাকে পাশে লিখতে হয়েছে। তো AU3+ হচ্ছে মানে এটা আগে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। 5 নাম্বার কমপ্লিট হলো। এবার 6 নাম্বার দেখো, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি। মনে রাখবে সক্রিয়তা সিরিজে যে উপরে সে সবচেয়ে বেশি শক্তিশালী বিজারক। আমি আবারও বলছি, সক্রিয়তা সিরিজে যে সবচেয়ে বেশি উপরে
সে শক্তিশালী বিজারক। তাহলে সক্রিয়তা সিরিজ আমাদের জানা আছে এখানে। এই যে দেখো লিথিয়াম সবচেয়ে বেশি সক্রিয়, লিথিয়াম, তাই এটা সবচেয়ে শক্তিশালী বিজারক হবে, মানে সে সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। দেখো সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি? আয়রন, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, জিঙ্ক। অবশ্যই লিথিয়াম। আমি আবারও তোমাদেরকে ছন্দটা একটু পড়ে শোনাচ্ছি। লি কে না কে ম্যাগাইভার, এলো যেন ফিরে পাবে হায়, কুলাঙ্গার হাজি হাজি পিটাবে আমায়। এটা যদি মনে রাখো তাহলে ধাতুর সক্রিয়তা সিরিজটা তুমি সহজেই চোখের সামনে তোমার ভাসবে। তো আমি বলি, লি মানে লিথিয়াম, কে মানে পটাশিয়াম, না মানে সোডিয়াম, আবার কে মানে ক্যালসিয়াম, ম্যাগাইভার মানে এমজি ম্যাগনেসিয়াম, অ্যালো মানে অ্যালুমিনিয়াম, জেনো মানে জিঙ্ক, ফিরে মানে আয়রন, পাবে মানে পিবি মানে লেড, হাই মানে এইচ হাইড্রোজেন, কুলাঙ্গার কপার সিইউ, হাজি হচ্ছে মার্কারি, আজি মানে সিলভার, পিটাবে মানে প্লাটিনাম, আমায় মানে এইউ। তাহলে এই সিরিয়ালটা যদি তোমরা মনে রাখতে পারো সহজেই তুমি সক্রিয়তার সিরিজটা মনে রাখতে পারবে এবং সবচেয়ে শক্তিশালী বিজারকের কথা বলতে পারবে। যে সবচেয়ে বেশি সক্রিয় সে সবচেয়ে শক্তিশালী বিজারক, যেমন এখানে লিথিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক। আর যদি ধাতবায়ন চার্জমুক্ত হওয়ার কথা বলে, সক্রিয়তার সিরিজে যে সবচেয়ে নিচে সে প্রথমেই চার্জমুক্ত হবে। এখানে গোল্ড সবচেয়ে নিচে বলাতে হওয়াতে, গোল্ড সবচেয়ে নিচে হওয়াতে গোল্ডের আয়ন সবচেয়ে আগে চার্জমুক্ত হবে, যেমন এই যে Au3+ আগে চার্জমুক্ত হবে। তাহলে আমরা এখন শেষ করলাম 6টি, আমরা এখন শেষ করলাম 6 নাম্বার এমসিকিউ। 6 নাম্বার এমসিকিউ সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি? লিথিয়াম। তাহলে আমরা এখন শেষ করলাম 6। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন আলোচনা করব 7 নং এমসিকিউ। দেখো 7 নং এমসিকিউটি হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার তৈরির শর্ত। মানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার তৈরি করতে কি কি শর্ত পালন করতে হবে? 1, অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা 1 মোলার রাখতে হবে, ওকে। 2, হাইড্রোজেনের চাপ 1 অ্যাটমসফিয়ার থাকতে হবে, এটাও সত্য। 3, তাপমাত্রা 298 কেলভিন। অর্থাৎ অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, যে অ্যাসিড ব্যবহার করব তার ঘনমাত্রা 1 মোলার হতে হবে, এটাও সত্য। হাইড্রোজেনের চাপ 1 অ্যাটমসফিয়ার রাখতে হবে, এটা একটা শর্ত। এবং তাপমাত্রা 298 কেলভিন তথা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে, অর্থাৎ সব কয়টি সত্য। এখানকার অ্যান্সার হচ্ছে কি 1, 2 ও 3। দেখো এটার অ্যান্সার সব কয়টি? এটার অ্যান্সার হচ্ছে, আমরা যদি এরকম লিখি ক, এটার অ্যান্সার হবে 1, 2 ও 3, মানে সব কয়টি এটার অ্যান্সার। দেখো ক দিয়ে আমি এটা অ্যান্সার দিয়ে দিলাম। দেখো 7-এর হচ্ছে এই সব কয়টি অ্যান্সার ক, 1, 2 ও 3, ব্যাস হয়ে গেল। এবার দেখো 8। দেখো জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে এখানে 0.76 ভোল্ট, হাইড্রোজেনের জারণ বিভব দেওয়া আছে 0। তো তোমরা জানো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব 0, এটা সেটা জারণেই হোক আর বিজারণেই হোক। তো এখানে এই মুহূর্তে জারণ বিভব দিয়েছে 0। তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের সংকেত, মানে এই যে জিঙ্ক তড়িৎদ্বার এবং হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের সংকেত কোনটা হবে? এক বাক্যে আমরা বলবো, দেখো এখানে সঠিক হবে এই যে খ। কেন সঠিক হবে তাকাও, জিঙ্ক সলিড স্ল্যাশ জিঙ্ক 2+ অ্যাকোয়াস। তোমরা জানো এই দুইটা দাগ দিয়ে লবণ সেতু প্রকাশ করা হয়। লবণ সেতু হলো হাইড্রোজেন প্লাস অ্যাকোয়াস, কারণ H+ আয়ন যখন দ্রবণে থাকবে সে অ্যাকোয়াস হবে, স্ল্যাশ হাইড্রোজেন 1 অ্যাটমসফিয়ার, এরপরে প্লাটিনাম। তোমরা জানো প্লাটিনাম নিষ্ক্রিয় ধাতু, প্লাটিনামের সহায়তা নিতে হয় হাইড্রোজেন তড়িৎদ্বার তথা মানে গ্যাস তড়িৎদ্বার করার সময়। এখন এখানে দেখো এই যে এই ক্ষয়ের মধ্যে যেভাবে লেখা আছে জিঙ্ক হবে অ্যানোড আর হাইড্রোজেন তড়িৎদ্বার হবে ক্যাথোড। যেহেতু জিঙ্ক সক্রিয়, যেহেতু জিঙ্ক এর জারণ বিভব বেশি, তাই এটা সক্রিয় এবং সক্রিয় এই পদার্থটা অ্যানোড হবে, আর এটা হচ্ছে কম সক্রিয়টা হবে ক্যাথোড। এই জন্য হাইড্রোজেন ক্যাথোড হলো এবং এটা হচ্ছে সঠিক কোষ লেখাটা। কিন্তু ক হবে না কেন? দেখো জিঙ্ক সলিড, তারপরে স্ল্যাশ জিঙ্ক 2+ অ্যাকোয়াস, তারপর দুইটা টান, দেখো লবণ সেতু H+ অ্যাকোয়াস, দেখো হাইড্রোজেন দিয়ে 1 অ্যাটমসফিয়ার দেওয়া নেই, এই জন্য এটা বাদ। গতে দেখো প্লাটিনাম হাইড্রোজেন 1 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, H+ অ্যাকোয়াস দেওয়া আছে, সবই ঠিক আছে, কিন্তু এটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা যাবে না। এখানে ব্যবহার করা মানে হচ্ছে অ্যানোড, এই জন্য এটা বাদ। এরপর দেখো ঘ, প্লাটিনাম তারপর হাইড্রোজেন, এ দেখো 1 অ্যাটমসফিয়ার লেখা নেই, অতএব বাদ। এরপরে যেটা লেখা থাকুক বাদ, 1 অ্যাটমসফিয়ার লেখা নেই। তাহলে অ্যান্সার হচ্ছে 8-এর খ। এটার মধ্যে প্রপার ওয়েতে সব কিছু লেখা আছে। 8-এর খ, জিঙ্ক সলিড জিঙ্ক 2+ অ্যাকোয়াস, তারপরে লবণ সেতু H+ অ্যাকোয়াস স্ল্যাশ হাইড্রোজেন 1 অ্যাটমসফিয়ার, তারপরে প্লাটিনাম, এই জন্য 8-এর খ। অর্থাৎ এই যে দুইটা তড়িৎদ্বার দেওয়া আছে সেই দুইটা তড়িৎদ্বার দিয়ে যে কোষ তৈরি হবে সেটা সঠিক প্রকাশ হচ্ছে 8-এর খ।
আলহামদুলিল্লাহ 8 নাম্বার শেষ হলো। এবার দেখুন 9, সিলভার নাইট্রেট দ্রবণে কতক্ষণ 1.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে 1.61 গ্রাম সিলভার জমা হবে। এটা একটা গাণিতিক সমস্যা, আমরা এটা একটু করব, এই জন্য এটা মুছে ফেলবো। দেখো আমরা জানি ফ্যারাডের সূত্র থেকে আমরা জানি W=Z/I/T। দেখো সেখান থেকে আমরা টাইমটা বের করব। আমরা এখন করছি 9 নাম্বার। দেখো আমরা জানি W=Z/I/T বা দেখো W এর মান কিন্তু এই যে 1.61, দেখো 1.61, Z এর মান কিন্তু এরকম পারমাণবিক ভর, এরপরে দেখো যোজনী ইন্টু 96500 ইন্টু I এর মান 1.2 অ্যাম্পিয়ার ইন্টু টি এই জায়গায় থাকলো, বা দেখো 1.61, তোমরা জানো পারমাণবিক ভর হচ্ছে 108, সিলভার হচ্ছে 108, এটা যেহেতু সিলভার সেই জন্য দেখো এই যে সিলভার নাইট্রেট, তাহলে সিলভার জমা হবে, যোজনী হচ্ছে 1 আর ইন্টু হচ্ছে 96500, এখানে ইন্টু 1.2 ইন্টু টি, তাহলে বা টি ইকুয়াল টু হবে এরকম, দেখো 1.61 ইন্টু 96500, দেখো 1.61 মানে এই দুইটা গুণ হবে 1.61 ইন্টু 96500, আর এগুলো যেহেতু উপরে তাহলে এটা 108 ইন্টু 1.2 বা টি ইকুয়াল টু হবে 20, দেখো এইটা 20 মিনিট আসবে, তুমি যখন ক্যালকুলেটর দিয়ে করবে 20 মিনিট আসবে, আর অ্যাকচুয়ালি আসবে 19.99 এরকম মিনিট। তখন এটাকে আমাদেরকে 19.99 মিনিট মানে 20 মিনিট। তবে তোমাদেরকে বলি এটা যেটা পাবো এটা পাবো কিন্তু সেকেন্ড, টি এর মানে এটা সেকেন্ড পাবো, এখানে কিন্তু সেকেন্ড পাবো। সেকেন্ডকে 60 সেকেন্ড 1 মিনিট 60 দিয়ে ভাগ করলে তখন মিনিট হবে, এটা মিনিট হয়ে যাবে, এর জন্য 20 মিনিট। আলহামদুলিল্লাহ, তাহলে 9 নাম্বার হচ্ছে অ্যান্সার 20 মিনিট। এরপরে দেখো 10, তড়িৎদ্বার বা অর্ধকোষ কয় প্রকার? দেখো তড়িৎদ্বার যেমন ধাতবায়ন তড়িৎদ্বার, ধাতুর অ্যামালগাম তড়িৎদ্বার, জারণ বিজারণ তড়িৎদ্বার, গ্যাস তড়িৎদ্বার, জারণ বিজারণ তড়িৎদ্বার, এই যে তড়িৎদ্বারগুলো আছে এই তড়িৎদ্বারগুলো হচ্ছে 5 প্রকার। এগুলোকে অর্ধকোষও বলা হয়, কারণ তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষককে একত্রে অর্ধকোষ বলা হয়। তাহলে লক্ষ্য করো তড়িৎদ্বার বা অর্ধকোষ কয় প্রকার? অ্যান্সার হচ্ছে 5 প্রকার। তড়িৎদ্বার বা অর্ধকোষ কয় প্রকার? 5 প্রকার। এবার 11 নম্বর দেখো, ড্যানিয়েল কোষের জ্বালানি বলা হয় কোনটিকে? জিঙ্ককে ড্যানিয়েল কোষের জ্বালানি বলা হয়। কেন জানো? তোমরা জানো ড্যানিয়েল কোষ তোমরা পড়েছো, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে আসে, জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয়, এই জন্য ড্যানিয়েল কোষের জ্বালানি বলা হয় জিঙ্ককে। তোমরা জানো যে জ্বলে গেলে ক্ষয় হয়ে যায়, এই জন্য এটাকে সাথে রূপক অর্থে এটাকে বলা হচ্ছে যে ড্যানিয়েল কোষের জ্বালানি হচ্ছে এই যে এই জিঙ্ক। তোমরা মনে রাখবে এটা যে ড্যানিয়েল কোষের জ্বালানি বলা হয় জিঙ্ককে। শেষ হলো। আর সাথে আছে কপার সালফেট, জিঙ্ক সালফেট, এগুলো নয়, জিঙ্ক হবে এটার অ্যান্সার। এবার আসো 12, নানস্ট সমীকরণে, আমি তোমাদেরকে নানস্ট সমীকরণটি একটু দেখাই। নানস্ট সমীকরণও কিন্তু একটি এমসিকিউ। যদি বলে যে নানস্ট সমীকরণটি লিখো, যেমন দেখো এ প্লাস, এখানে মনে করো বি, এটা তখন হলো কি এ প্লাস প্লাস বি, তাহলে নানস্ট সমীকরণ হবে এরকম, দেখো ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি বাই এনএফ লন, এই জায়গায় দেখো থার্ড ব্র্যাকেট এ প্লাস, নিচে হবে থার্ড ব্র্যাকেট বি প্লাস। লক্ষ্য করো এই বি প্লাসের আগে যদি 2 থাকে তাহলে এই বি প্লাসের উপরে পাওয়ার হবে 2, এ প্লাসের আগে যদি 3 থাকে তাহলে এ প্লাস উপরে হবে 3, মানে একটা যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু পাওয়ার হয়ে যাবে। যেমন এটার মধ্যে যদি x থাকে, এটা যদি y থাকে, তাহলে এটার পাওয়ার হবে y, এটার পাওয়ার হবে x, মানে জাস্ট সহগগুলো পাওয়ার হয়ে যাবে।
এখন এই যে নার্নস সমীকরণ, এই বিক্রিয়ার জন্য নার্নস সমীকরণ আমি কিন্তু লিখেছি। তো এই নার্নস সমীকরণে এই যে এন, দেখো নার্নস সমীকরণে এন এর পরিচয় কি? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। মনে করো এই বিক্রিয়ায় জারক 3টি ইলেকট্রন গ্রহণ করেছে আর বিজারক 3টি ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে এই যে 3টি ইলেকট্রন, এটা হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, মানে এন এর মান হচ্ছে 3। দেখো নার্নস সমীকরণে এন এর পরিচয় কি? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা। ভুল, আমি আর যাচ্ছি না, আমি কয়ের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আমি আবারও বলছি, নার্নস সমীকরণে এন এর পরিচয় কি? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। তাহলে আমাদের 12 নম্বর শেষ হলো। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 12টি শেষ করলাম। এর আগের লেকচারগুলোতে আমি তোমাদেরকে একটু বলি যে আমরা 1 ও 2 এর মধ্যে 13টি এমসিকিউ আলোচনা করেছি, তারপরে লেকচার 3-এ 12টি আলোচনা করেছি, লেকচার 4-এ আজকে 12টি আলোচনা করলাম। এই যে কয়টি আমি এমসিকিউ আলোচনা করলাম, তোমরা সুন্দরভাবে এগুলো দেখে বারবার একটু স্টাডি করবে, তাইলে দেখবে পরীক্ষায় তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে আজকে পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।